আমরা এই সময় কোনো প্রতিশোধ নেব না, কাউকে নিয়ে ঠাট্টা মস্করা করব না। মানিক সাহেব কলাপাতায় ঘুমাইলো নাকি ভালো জাজিমে ঘুমাইলো, এগুলো আমাদের সাবজেক্ট না। দেলোয়ার হোসেন সাইদি জি তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। জি আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা, তাকে আমি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। এই যুদ্ধ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে বিদেশের মাটিতে যখন মিছিল করেছেন, সকল দেশের আইন কানুন পরিবেশ পরিস্থিতি সমান নয়। মধ্যপ্রাচ্যের একটি দেশ ইউনাইটেড আরব এমিরাতস, তাদের এখানে আমাদের বেশ কিছু এরকম প্রতিবাদকারীদেরকে তাদের আইনে তারা বিচার করে শাস্তি দিয়েছে। তারা আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে এই যে সরকার বিরোধী আন্দোলন হয়েছে, দেশের প্রত্যেকটি মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। দেশের মানুষের পাশাপাশি আমাদের দেশের যে ভাইয়েরা আছে, বিদেশে কর্মরত আছেন, রেমিটেন্স যোদ্ধা, তারাও এই যুদ্ধে আমাদের সাথে সমানতালে অংশগ্রহণ করেছে। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। এই যুদ্ধ করতে গিয়ে বিদেশের মাটিতে বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন দেশে গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে অন্যতম আমিরাত সরকারের কাছে 57 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বর্তমান সরকারের কাছে আমরা অনুরোধ করব তাদের বিষয়টি যেন দ্রুত সময়ে সমাধান করা হয়। এই বিষয়ে তিনি আরো যে বক্তব্য দিয়েছেন, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। যে আমরা জাতিকে বিভক্ত নয়, বরঞ্চ জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা আগামী দিনগুলোতে জাতি গঠনের জন্য যার যার জায়গা থেকে আমরা অবদান রাখবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে আপনাদেরকে আমরা পেতে চাই। দুটো কথা এখানে আবারও বলতে চাই যে আমরা কোনো বিভক্ত জাতি চাচ্ছি না, ধর্মের ভিত্তিতেও না, দলের ভিত্তিতেও না। দল এবং ধর্ম যার যার অবস্থানে থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। এই জন্য এখন আমাদের স্লোগান হচ্ছে নাইদার মাইনরিটি নর মেজরিটি, উই ওয়ান্ট ইউনিটি। আমরা কোনো মাইনরিটি মেজরিটি চাই না, আমরা একতা চাই। যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতির আসলেই ভাগ্য পরিবর্তন হয়, এটা কেউ আটকায় রাখতে পারে না, এবং জাতি মর্যাদার সাথে তার আসন দুনিয়ার বুকে তৈরি করে নেয়। দ্বিতীয় আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন যে এই আন্দোলন বাস্তবায়ন হতে গিয়ে অসংখ্য তাজা প্রাণ চলে গেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, এবং যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ করুন। দেশের ভিতরে যেমন আমরা লড়াই করেছি গুলির সামনে, ঠিক তেমনিভাবে গোটা বিশ্ব জুড়ে যেখানে বাংলাদেশিরা আছেন, তারাও কিন্তু সমান তালে আমাদের সাথে এই লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে বহু জায়গায় মিছিল হয়েছে, মিটিং হয়েছে। আবার বিগত যে সরকার ছিল, এই সরকারকে তারা দুর্নীতিপরায়ণ মনে করার কারণে শেষের দিকে এসে তারা রিমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন প্রবাসীরা। এই যুদ্ধ তারা সমানতালে আমাদের সাথে চালিয়েছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। এই যুদ্ধ করতে গিয়ে, লড়াই করতে গিয়ে বিদেশের মাটিতে যখন মিছিল করেছেন, সকল দেশের আইন কানুন পরিবেশ পরিস্থিতি সমান নয়। মধ্যপ্রাচ্যের একটি দেশ ইউনাইটেড আরব এমিরাতস, তাদের এখানে আমাদের বেশ কিছু এরকম প্রতিবাদকারীদেরকে তাদের আইনে তারা বিচার করে শাস্তি দিয়েছে। তারা এখন কারাগারে আছে। আমরা আমাদের বর্তমান সরকারকে অনুরোধ করব, সর্বোচ্চ গুরুত্ব আমরা যাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি এবং দেশের অর্থনীতির চাকা সক্রিয় রাখার জন্য যাদের বিশাল অবদান, তাদের বিষয়টা অতি দ্রুত মর্যাদার সাথে যেন সম্পন্ন করা হয়। তাদেরকে ওই দেশে সম্ভব হলে ওখানে পুনর্বাসন করা, না হয়ে অত্যন্ত মর্যাদার সাথে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে তাদের মুক্তি হবে, এবং এই ক্ষেত্রে আপনাদেরকেও আমরা সোচ্চার ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাবো। আপনাদের সকলকে ধন্যবাদ। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যিনি বড় গলায় বিভিন্ন টকশোতে বলতেন যে আমি দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধ অপরাধী হিসেবে ফাঁসি দিয়েছি, এবং এটা বলতে তিনি কিন্তু অনেক অহংকার বোধ করতেন। সেই বিচারপতি মানিকের সরকার পতনের পর যে কি কঠিন পরিণতি হয়েছে, যেটা আমরা ইতিমধ্যেই দেখেছি। তিনি ভারতে পালাতে গিয়ে সীমান্ত এলাকায় ধরা খেয়েছেন, এবং তার বর্তমান পরিস্থিতি যেটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। এছাড়াও তিনি কিন্তু তাকে যখন আদালতে পাঠানো হয়েছে, তখন কিন্তু তিনি শারীরিকভাবে যে লাঞ্ছিত হয়েছে সেটাও আমরা দেখেছি এবং শুনেছি। সীমানায় তার কাছে টাকা ছিল, সে টাকা নিয়ে গেছে কেউ এবং তাকে মারধর করেছে।
তো আসলে দেখেন, যেই মানিক কয়েকদিন আগেও দাম্ভিকতা দেখাতেন, সেই মানিকের বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। এই মানিকের ব্যাপারে কথা বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন যে মানিক তিনি বিছানায় ঘুমাবেন নাকি কলাপাতায় ঘুমাবেন সেটা আমাদের বিষয় না। যেহেতু তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে আমরা তাকে নিয়ে ঠাট্টা মস্করা করব না, কারণ আমরা জানি যে কোনো বিপদগ্রস্ত মানুষকে নিয়ে ঠাট্টা মস্করা করা উচিত না, তাকে আমরা আল্লাহর হাতেই ছেড়ে দিয়েছি। তো এই বিষয়ে তিনি আরো যে কথা বলেছেন, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। ফেসবুক পড়ে না থেকে ফেসবুক দেখবা, এটা আমি নিষেধ করছি না, কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেক শক্তিশালী ব্যাপার। এখানে দেখতে হবে তোমার পক্ষে কি বিপক্ষে কি, পক্ষেরটাকে কিভাবে প্রমোট করবা, বিপক্ষেরটা তুমি কিভাবে মোকাবেলা করবা, তুমি না দেখলে বুঝবা কিভাবে। কিন্তু সারাদিন পড়ে থাকা, রাতের একটা দীর্ঘ সময় পড়ে থাকা, এটা থেকে বের হয়ে আসতে হবে। এটা আমাদের অনেক ক্ষতি করে ফেলতেছে, মেধার ক্ষতি, সময়ের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, চিন্তার ক্ষতি, নৈতিকতার ক্ষতি। এই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই বের হতে হবে। বের হয়ে এই জায়গাটা আমরা যৌক্তিকভাবে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমার আখের কথা, সময় আল্লাহ তাআলা সবসময় অনুকূল হাতে এনে দেন না, সময়ের কাজ সময়েই করতে হয়। আজকের কাজ কালকে করবা, তোমার জন্য পড়ে থাকবে না, আরেকজন করে ফেলবে। এটা কোনো ময়দান খালি থাকে না, হয় সেখানে ভালো গাছ থাকবে, না হয় আগাছা থাকবে, একটা হয়ে যাবে। এখন ময়দানটা আল্লাহ তাআলা অনুকূল করে দিয়েছেন। প্রতিষ্ঠান, ক্যাম্পাস এবং ঘর বাড়ি, কোনো জায়গায় এখন আর কোনো ব্যারিয়ার আপাতত নাই। রবের দরবারে দোয়া করে মহান রব যেন এই জিনিসটাকে দীর্ঘস্থায়ী করে। দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম, ক্যাম্পাসে তোমরা দাওয়াতটা দিতে পারো নি, অনেকে ভালো করে নামাজটাও পড়তে পারেনি। সেই রকম একটা ভীতির সংস্কৃতি সেখানে চালু করে রাখা হয়েছে। এ কাজ যারা করেছিল তারা এখন বিপর্যস্ত এবং অপদস্থ। আমরা এই সময় কোনো প্রতিশোধ নেব না, কাউকে নিয়ে ঠাট্টা মস্করা করবো না। মানিক সাহেব কলাপাতায় ঘুমাইলো নাকি ভালো জাজিমে ঘুমাইলো, এগুলো আমাদের সাবজেক্ট না। মাঝে মাঝে আমি এগুলো দেখি, তোমাদের পক্ষ থেকে হয়ে যায়, এটা আসলে আল্লাহর দরবারে পছন্দনীয় বলে আমি মনে করি না। কোনো মানুষই বিপদে পড়ছে তাকে নিয়ে টিস করা ঠিক না। ওরে আল্লাহর হাতে সাপোর্ট করে দাও, সংশোধনের সুযোগ তাকে সেটা করে দাও, না তাকে চুপ করো। এই যে আমরা ট্রল করি মানুষ মরার পরে এবং এই ধরনের বিপদে পড়ার পরে, এটা ভালো জিনিস না। তুমি আরেকজনকে অপমান করবা, সেটা তোমার দিকে ফিরে আসবে। ইসলামী মহলের ব্যাপারে আমাদের তীব্র আকাঙ্ক্ষা যে আমাদের একটা ঐক্য হওয়া দরকার, কর্মের ঐক্য, চিন্তার ঐক্য। কিন্তু সেই আমরাই আবার ওদেরকে দিয়ে কেউ একটু খুশা দিল আমাদেরকে, বস আমরা ফুঁসে উঠলাম। এটা করা যাবে না। তোমরা নিজেরা করো না, আমি এটা বিশ্বাস করি, কিন্তু আমাদের সহকর্মীরাও যাতে না করে সেই দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এদিকে সাবেক বিচারপতি এসকে সিনহা তিনি একটি ভিডিও বার্তায় জানিয়েছে যে তিনি সহ তখনকার যে বিচারকরা ছিল তারা কেউই আসলে দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার পক্ষে ছিলেন না। শুধু বিচারপতি মানিকই জোর জবরদস্তি করেছেন এবং তিনিই বলেছেন বারবার যে তিনি তাকে ফাঁসি দিতে চেয়েছেন। তো এই ব্যাপারে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন, চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি। দেলোয়ার হোসেন সাঈদী, জি, তাকে এই ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল। জি, আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা, তাকে আমি দিলাম, যাবজ্জীবন কারাদণ্ড দিলাম। করব, আমার সঙ্গের যারা বিচারক ছিল সবাই রাজি হলো, একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।